বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 18 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে 1 থেকে 50 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে 1 থেকে 50 পর্যন্ত কোন সংখ্যাগুলো জোড় এবং কোন সংখ্যাগুলো বিজোড় সেগুলো শনাক্ত করতে বলা হয়েছে, তাই না? মানে খুঁজে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে 1 2 3 4 এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে এখানে কিন্তু আমরা একদম 50 পর্যন্ত, এই দেখো এই যে এখানে কিন্তু একদম 50 পর্যন্ত আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে এগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো জোড় কোনগুলো বিজোড় তোমরা কি সেটি বলতে পারো? আচ্ছা, এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। দেখো এই যে গোল গোল যে দাগ দেয়া সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে কি সবগুলো জোড় সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ জোড় সংখ্যার উপরে কিন্তু গোল করে দাগ দেওয়া হয়েছে। এই সংখ্যাগুলো কি কি দেখো, দেখো 2 4 6 8 10 12 14 16 এইভাবে সব এই যে যে গোল গোল দাগ দেওয়া সংখ্যা সবগুলোই হচ্ছে কি জোড়। হ্যাঁ, এবং তাহলে এবারে যদি প্রশ্ন করি যে এইগুলো যদি জোড় হয় তাহলে বিজোড় কোনগুলো, এটার উত্তর তো আরও সহজ, তাই না? যদি এই গোল দাগগুলো জোড় হয় তাহলে যেগুলোতে দাগ দেয়া নেই এইগুলোই হচ্ছে কি, এগুলোই হচ্ছে বিজোড় সংখ্যা, তাই না? আচ্ছা, যেমন দেখো 1 3 5 7 9, তারপরে কি 11 13 15 এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে একটি মজার বিষয় দেখো, আমরা দেখতে পাচ্ছি এই যে যে 2 এর পরে এক সংখ্যা বাদে বাদে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা, তাই না? অর্থাৎ 2 এর পরে 3 বাদ 4 জোড়, 5 বাদে 6 জোড়, 7 বাদে 8 জোড়, 9 বাদে 10 জোড়, 11 বাদে 12 জোড়, অর্থাৎ এক সংখ্যা বাদে বাদে কিন্তু আমরা এক একটি জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। আবার বিজোড়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম। কীরকম দেখো, 1 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, এরপরে 2 বাদে 3 একটি বিজোড় সংখ্যা, 4 বাদে 5 বিজোড় সংখ্যা, 6 বাদ 7 একটি বিজোড় সংখ্যা, 8 বাদ তাই না 9 একটি বিজোড় সংখ্যা, 10 বাদ 11 একটি বিজোড় সংখ্যা, এভাবে এক একটি সংখ্যা বাদে বাদে কিন্তু আমরা বিজোড় সংখ্যাও পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা একটি বিষয় লক্ষ্য করি, হ্যাঁ, সেটি হচ্ছে এই যে যে জোড় সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে যে জোড় সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জোড় সংখ্যাগুলো আমরা কিন্তু খুবই সহজ বা একটি খুবই মজার একটি টেকনিক যদি আমরা শিখি তাহলে আমরা যে কোনো বড় বড় সংখ্যা দেখলেও বলতে পারবো যে কোন সংখ্যাটি জোড় এবং কোন সংখ্যাটি বিজোড়। কিভাবে? আমরা দেখো একটা জিনিস যদি লক্ষ্য করি, জোড় সংখ্যাগুলোর শেষে কি রয়েছে, এই দেখো এগুলোর শেষে কিন্তু রয়েছে 2, এই প্রত্যেকটি সংখ্যার শেষে কিন্তু 2 2 2 2 রয়েছে। আবার এই জোড়ের এই যে যে জোড় সংখ্যাগুলো এগুলোর শেষে রয়েছে 4 4 4 4, এরপরে রয়েছে 6 6 6 6 8 8 8 8, তারপরে 0 0 0 0, তাই না? অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষে 2 থাকবে, 4 থাকবে, 6 8 এবং 0 থাকবে, এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। আবারও বোঝার চেষ্টা করো, যে সমস্ত সংখ্যাগুলোর শেষে 2 4 6 8 এবং 0 থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? যেমন ধরো আমরা এখানে লিখলাম হচ্ছে ধরো 106, তাহলে এই 106-এর শেষে রয়েছে কত, 6 রয়েছে, তাহলে শেষে 6 থাকলে কিন্তু এটিকে আমরা বলবো জোড় সংখ্যা। এই দেখো শেষে কিন্তু 6 আমরা দেখতে পাচ্ছি, তাই না? আবার যদি লিখি ধরো 84, এই 84-র শেষে রয়েছে কত, 4, তাহলে শেষে 4 থাকলে কি হয়, এটি কিন্তু জোড় সংখ্যা। এই দেখো শেষে কিন্তু 4 রয়েছে, তাই না? তাহলে এই 2 4 6 8 এবং 0 এইগুলো যদি শেষে থাকে তাহলে আমরা বুঝবো সেই সংখ্যাগুলো জোড় সংখ্যা। এবং একই রকমভাবে শেষে যদি 1 থাকে, তারপরে দেখো এখানে রয়েছে শেষে কিন্তু 3, তাহলে এখানে শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 9, তাহলে যে সমস্ত সংখ্যার শেষে 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে এবং 9 থাকবে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন আমরা যদি লিখি এখানে ধরো 97, 97-এর শেষে রয়েছে কত, 7, তাহলে শেষে যদি 7 থাকে তাহলে এটি জোড় না বিজোড়? এই দেখো আমরা জানি শেষে যদি 7 থাকে তাহলে এটিকে বলা হয় বিজোড় সংখ্যা, তাই না? আবার যদি ধরো আমরা লিখলাম হচ্ছে 53, 53-এর শেষে রয়েছে 3, তাহলে কি যেহেতু শেষে 3 রয়েছে তার মানে 53 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আমরা জানি শেষে যদি 3 থাকে তাহলে কিন্তু এগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা, তার মানে এটি কিন্তু একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ 1 3
5 7 এবং যদি 9 থাকে শেষে তাহলে আমরা বুঝবো এগুলো বিজোড় সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে বলেছে উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা। আচ্ছা, আমরা একটু আগে যা শিখেছি সে এটি কিন্তু এখানে বলেছে। এবার মেয়ে শিশুটি বলেছে তাহলে তো গোল দাগ না দেওয়া সংখ্যাগুলো বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এই জোড় এবং বিজোড় এগুলো সম্পর্কে তো আমরা একটু আগেই শিখেছি, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে চলে যাই, এখানে বলা হয়েছে তাহলে জোড় ও বিজোড় সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায়? জোড় ও বিজোড় সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায়? এই মেয়ে শিশুটি কি বলেছে দেখো, সে বলেছে জোড় সংখ্যার শেষে 2 4 6 8 বা 0 আছে। আচ্ছা, আমরা এটিও কিন্তু শিখেছি, তাই না? জোড় সংখ্যার শেষে কিন্তু 2 4 6 8 বা 0 থাকে। এবং এই ছেলে শিশুটি এবারে কি বলেছে, আর বিজোড় সংখ্যার শেষে 1 3 5 7 বা 9 আছে। আচ্ছা, তাহলে বিজোড় সংখ্যাগুলোর শেষে কিন্তু 1 থাকবে, 3 5 7 বা 9 এগুলোর যে কোনো একটি থাকবে। ঠিক আছে? সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 29 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, অতএব আমরা বলতে পারি কোনো সংখ্যার শেষে 2 4 6 8 বা 0 থাকলে জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন। আমরা একটু আগে যা শিখেছি সেটিই কিন্তু বলা হয়েছে, তাই না? এবং কোনো সংখ্যার শেষে 1 3 5 7 বা 9 থাকলে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে এই সংখ্যাগুলো তোমরা খালি একটু মুখস্থ করে রাখবে। ঠিক আছে? কোনো সংখ্যার শেষে যদি এইগুলো থাকে, এই সংখ্যাগুলো থাকে, তাহলে আমরা সেটিকে বলবো জোড় সংখ্যা। এবং কোনো সংখ্যার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সেটিকে আমরা বলবো হচ্ছে বিজোড় সংখ্যা। এতটুকু শুধু তোমরা মুখস্থ করবে, এটুকু হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো বলা হয়েছে অনুশীলন। কি বলা হয়েছে? অনুশীলন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। তাহলে এই নিচে দেখো আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এগুলোর ভিতরে কোনটি জোড়, হ্যাঁ, আমরা কিন্তু সে জোড়গুলোকে আলাদা করব এবং কোনগুলো বিজোড় সেই বিজোড়গুলোকে আলাদা করব। দেখো নিচে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কি জোড় সংখ্যা, অর্থাৎ এই ঘরে আমরা সমস্ত জোড় সংখ্যাগুলো লিখব এবং এই নিচে বলা হয়েছে বিজোড় সংখ্যা, আমরা এই ঘরে সমস্ত বিজোড় সংখ্যাগুলো লিখে দিব। ঠিক আছে? খুবই সহজ কিন্তু বিষয়টা। দেখো আমরা প্রথমে যদি এখান থেকে শুরু করি, দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 8। 8 কি জোড় না বিজোড়? আমরা জানি 8 কিন্তু জোড়, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শেষে 2 4 6 8 বা 0 এগুলো থাকলে সেগুলোকে বলা হয় জোড়। যেহেতু 8 একটু জোড় সংখ্যা, তার মানে 8কে এই যে এটি যেহেতু জোড় সংখ্যার সারি, এখানে আমরা শুরুতে লিখে দিলাম 8। ঠিক আছে? এরপরে রয়েছে 13। 13 কি জোড় না বিজোড়? আমরা জানি 13-র শেষে রয়েছে কত? 3। 3 কিন্তু একটি বিজোড় সংখ্যা, তাই না? শেষে 3 থাকলে আমরা জানি সেটিকে বিজোড় সংখ্যা বলে, তাই না? এই দেখো, এই যে শেষে যদি 3 থাকে তাহলে সেটিকে কি বলে? বিজোড় সংখ্যা বলে। কি বলে সেটিকে? বিজোড় সংখ্যা বলে। তাহলে 13 কিন্তু একটি বিজোড় সংখ্যা, এই 13কে আমরা এই বিজোড় সংখ্যার ঘরে লিখলাম। এই দেখো, বিজোড় সংখ্যার ঘরে লিখে দিলাম 13। এরপরে দেখো রয়েছে 20। 20-এর শেষে রয়েছে কত? 0। শেষে 0 থাকলে কি হয়? জোড় না বিজোড়? এই যে শেষে 0 থাকলে হয় হচ্ছে জোড় সংখ্যা। তার মানে 20 কিন্তু একটি কি জোড় সংখ্যা। এই 20কে লিখে দিলাম এই যে জোড়ের জায়গাতে, এই জোড়ের ঘরে লিখে দিলাম 20। এরপরে রয়েছে 11। 11 শেষে রয়েছে 1। শেষে 1 থাকলে কি হয়? জোড় না বিজোড়? এই যে 1। শেষে 1 থাকলে হয় কিন্তু বিজোড়, তাই না? তার মানে 11 কিন্তু বিজোড়। 11কে আমরা এই যে নিচে বিজোড়ের ঘরে আমরা লিখে দিলাম 11। এবারে রয়েছে 24। 24-এর শেষে রয়েছে 4। শেষে 4 থাকলে কি হয়? জোড় না বিজোড়? এই যে কিন্তু 4। শেষে যদি 4 থাকে তাহলে হয় জোড় সংখ্যা। তার মানে 24 কিন্তু জোড়। 24কে আমরা এই যে জোড়ের ঘরে লিখে দিলাম 24, তাই না? উপরে লিখে দিলাম 24। এরপরে রয়েছে 9। আমরা জানি 9 যদি থাকে, এই যে শেষে রয়েছে 9। 9 থাকলে কি হয়? বিজোড় হয়। তাহলে 9কে কিন্তু আমরা এই যে বিজোড়ের ঘরে লিখে দিলাম 9। এরপরে রয়েছে 18। 18-এর শেষে রয়েছে কত? 8। তাহলে শেষে 8 থাকলে কি হয়? জোড় না বিজোড়? শেষে 8 থাকলে হয় জোড়। তার মানে 18 কিন্তু জোড় সংখ্যা। এই 18কে আমরা এই যে জোড় সংখ্যার ঘরে লিখে দিলাম। এরপরে রয়েছে 7। 7 থাকলে কি হয়? 7 কিন্তু একটি বিজোড় সংখ্যা। তাহলে 7কে কিন্তু এই যে বিজোড়ের ঘরে আমরা লিখে দিলাম 7। এটি কিন্তু বিজোড়ের ঘর, তাই না? এই বিজোড়ের ঘরে লিখে দিলাম 7। এরপরে রয়েছে 21। 21-এর শেষে রয়েছে 1। শেষে 1 থাকলে কি হয়? এই দেখো 1। শেষে 1 থাকলে হয় হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে 21 কিন্তু একটি বিজোড় সংখ্যা। এটিকে আমরা এই যে বিজোড়ের ঘরে লিখে দিলাম নিচে, তাই না?
এবার একদম শেষে বলা হয়েছে 16, 16-র শেষে রয়েছে কত 6, শেষে 6 থাকলে কি হয়, শেষে 6 থাকলে হয় জোড় সংখ্যা। তার মানে 16 কিন্তু একটি জোড় সংখ্যা। এই 16কে দেখা যায় যে উপরে যেহেতু এটি জোড়ের ঘর, আমরা এই জোড়ের ঘরে লিখে দিলাম 16। তাহলে জোড় এবং বিজোড় সংখ্যাগুলো কিন্তু আমাদের আলাদা করা হয়ে গেল, তাই না? খুবই সহজে কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। আচ্ছা, ঠিক আগের মতোই আমরা এই সংখ্যাগুলো থেকে কি করব, যেগুলো জোড়, এই যে জোড় সংখ্যাকে আমরা উপরে লিখব এবং বিজোড় সংখ্যাগুলোকে আমরা নিচে লিখব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে রয়েছে 6, 6 কি একটি জোড় সংখ্যা, আমরা এই যে উপরের ঘরে অর্থাৎ জোড়ের ঘরে আমরা লিখে দিলাম 6। এরপরে রয়েছে 15, 15-র শেষে রয়েছে কত 5, আমরা জানি শেষে 5 থাকলে সেটি হয় বিজোড়, তাই না? তার মানে 15 কিন্তু বিজোড়, এই জন্য বিজোড় সংখ্যার ঘরে আমরা লিখে দিলাম 15। এরপরে রয়েছে 12, 12-র শেষে রয়েছে 2, আমরা জানি কোনো সংখ্যার শেষে 2 থাকলে সেটি হয় কি জোড় সংখ্যা হয়, তার মানে 12 কিন্তু জোড় সংখ্যা। এই 12কে আমরা দেখো যে উপরের ঘরে জোড় সংখ্যার ঘরে লিখে দিলাম 12। এরপরে রয়েছে 25, 25-এর শেষে রয়েছে কত 5, আমরা জানি শেষে 5 থাকলে কিন্তু এটি হয় বিজোড়, তাই না? তাহলে এই 25কে আমরা বিজোড়ের ঘরে লিখে দিলাম, এই যে বিজোড়ের ঘরে লিখলাম 25। এরপরে রয়েছে 23, 23-এর শেষে রয়েছে কত 3, আমরা জানি শেষে 3 যদি থাকে তাহলে কি হয় বিজোড় সংখ্যা হয়, তাই না? তার মানে 23 কিন্তু বিজোড় সংখ্যা, 23কে এই যে বিজোড়ের ঘরে আমরা লিখে দিলাম 23। এরপরে রয়েছে 32, 32-এর শেষে রয়েছে কত 2, শেষে 2 থাকলে কি হয় জোড় না বিজোড়, হ্যাঁ শেষে 2 থাকলে হয় জোড়, তার মানে 32 কিন্তু জোড়, এই যে 32কে জোড়ের ঘরে লিখে দিলাম আমরা লিখে দিলাম 32, সেটি কিন্তু জোড়ের ঘর, তাই না? এরপরে রয়েছে 39, 39-এর শেষে রয়েছে কত 9। আচ্ছা, 9 যদি শেষে থাকে তাহলে জোড় হয় না বিজোড় হয়, আমরা জানি বিজোড় হয়, তাই না? তার মানে 39 কিন্তু বিজোড়, এটিকে আমরা এই যে 39কে আমরা বিজোড়ের ঘরে লিখে দিলাম। এরপরে রয়েছে 43, 43 কি শেষে রয়েছে দেখো 3, শেষে 3 থাকলে কি হয় জোড় না বিজোড়, আমরা জানি শেষে 3 থাকলে হয় বিজোড়, তার মানে 43ও কিন্তু একটি বিজোড় সংখ্যা। এই 43কে আমরা বিজোড়ের ঘরে এই জায়গাতে লিখে দিলাম। এরপরে রয়েছে 48, 48-এর শেষে রয়েছে কত 8, তাহলে শেষে যদি 8 থাকে আমরা কি জানি জোড় হয় না বিজোড় হয়, হ্যাঁ জোড় হয়, তাই না? তাহলে এই 48 কিন্তু জোড় সংখ্যা, এই 48কে এই যে জোড়ের ঘরে লিখে দিলাম, এটি কিন্তু জোড়ের ঘর, তাই না? এবারে শেষে রয়েছে 50, এখন এই 50-এর শেষে কত রয়েছে 0 রয়েছে, আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে কি হয় জোড় না বিজোড়, জোড় হয়, তাই না? তার মানে 50ও জোড় সংখ্যা, এই জন্য 50কে আমরা জোড়ের ঘরে লিখে দিলাম। তাহলে জোড় সংখ্যা এখানে লিখলাম এবং বিজোড়গুলোকে এইখানে আমরা লিখে দিলাম। দেখো কত সহজে আমরা এগুলোকে কিন্তু আলাদা করে ফেললাম, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। আচ্ছা, কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 20-এর চেয়ে বড় হতে হবে কিন্তু, হ্যাঁ 20-এর পর থেকে আমরা গণনা করব, 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেই জোড় সংখ্যাগুলোকে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা জানি কিভাবে করে জোড় সংখ্যা বের করতে হয়, আমরা কিন্তু আগের পৃষ্ঠাতে শিখেছি, তাই না? আমরা জানি কি এক সংখ্যা পরে পরেই কিন্তু জোড় সংখ্যা পাওয়া যায়, তাই না? আচ্ছা, যেমন দেখো আমাদের বলা হয়েছে কি 20-এর চেয়ে বড়, অর্থাৎ 20-এর পর থেকে আমরা জোড় সংখ্যাগুলোকে এই ঘরে লিখে দিব। ঠিক আছে, 20-এর পরে 20 কিন্তু একটি জোড় সংখ্যা, 20-এর পরে কি 21 বাদ 22 লিখবো, তাই না? 22 কিন্তু একটি জোড় সংখ্যা, কারণ এক এক সংখ্যা বাদে বাদেই কিন্তু জোড় সংখ্যা পাওয়া যায়। তাহলে 21 বাদ দিলে 22 একটি জোড় সংখ্যা, আমরা লিখে দিলাম 22। তারপর 22-এর পরে 23 বাদ দিয়ে লিখে দিলাম 24, 24-এর পরে 25 বাদ দিয়ে লিখে দিলাম 26। এক সংখ্যা বাদে বাদে লিখলেই কিন্তু জোড় সংখ্যা এখানে পেয়ে যাব। ঠিক আছে, 26-এর পরে 27 বাদ দিয়ে লিখলাম 28, 28-এর পরে 29 বাদ দিয়ে লিখলাম 30, এরপরে 31 বাদ দিয়ে লিখলাম 32, এরপর 33 বাদ দিয়ে লিখলাম 34, 35 বাদ দিয়ে লিখলাম 36, 37 বাদ দিয়ে লিখলাম 38। তাহলে দেখো এরপরে 39 বাদ দিয়ে যদি 40 লিখি, আমাদের কিন্তু 40 লিখতে বলা হয়নি, আমাদের বলা হয়েছে 40-এর চেয়ে ছোট যে জোড় সংখ্যাগুলো, তাহলে 40-এর চেয়ে ছোট হচ্ছে এই পর্যন্ত 38 পর্যন্তই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এক সংখ্যা বাদে বাদে লিখলেই কিন্তু এখানে জোড় সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবারে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 25-এর চেয়ে বড়, কি বলা হয়েছে 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখি। এবারে কিন্তু বিজোড়গুলোকে লিখতে বলা হয়েছে, 25-এর চেয়ে কিন্তু বড় বলা হয়েছে এবং 50-এর চেয়ে তো ছোট। তাহলে আমরা
25-এর পর থেকে শুরু করে যদি গণনা করি, দেখো 25-এর পরে কি করব, আমরা জানি বিজোড় সংখ্যা কিভাবে বের করতে হয়, এক সংখ্যা বাদে বাদে কিন্তু বিজোড় হয়। যেমন 25 কিন্তু একটি বিজোড় সংখ্যা। তারপরে 25-এর পরে কি 26 বাদ দিয়ে 27 আমরা এখানে লিখে দেবো, 27 কিন্তু একটি বিজোড় সংখ্যা। তাহলে এরপরে এক সংখ্যা বাদে বাদে লিখলেই কিন্তু বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাব। 27-এর পরে 28 বাদ দিয়ে লিখলাম 29, 29-এর পরে 30 বাদ লিখলাম 31, এরপরে 32 বাদে লিখলাম 33, এরপরে 34 বাদে লিখলাম 35, তারপরে 36 বাদে লিখলাম 37, 38 বাদে লিখলাম 39, হ্যাঁ, এরপরে দেখো 40 বাদে লিখলাম 41, 42 বাদে লিখলাম 43, 44 বাদ দিয়ে লিখলাম 45, 46 বাদ দিয়ে লিখলাম 47 এবং 48 বাদ দিয়ে লিখলাম 49। এরপরে দেখো এরপরেই কিন্তু 50, তাহলে আমাদের বলা হয়েছে কি 50-এর চাইতে ছোট, তাহলে 50-এর চাইতে ছোট এই 49 কিন্তু, তাই না? এই জন্য এই পর্যন্তই কিন্তু আমরা লিখবো। তাহলে দেখো এখানে আমরা এক সংখ্যা বাদে বাদে লিখেই কিন্তু এখানে কি বিজোড় সংখ্যাগুলো কিন্তু আমরা এখানে বের করে ফেললাম, তাই না? খুবই সহজেই কিন্তু এগুলোকে আমরা সমাধান করেছি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।